ভিডিওর শুরুতেই সকলকে ডিসক্লেমার অংশটি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করবেন। এই ভিডিওর মাধ্যমে আমি কোনো স্টককে কিনতে বা বিক্রি করতে কোনো প্রকার পরামর্শ, নির্দেশনা বা উপদেশ দিচ্ছি না। শুধুমাত্র এডুকেশনাল পারপাসেই ভিডিওটা তৈরি করা হয়েছে। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে নিজেকেই বিনিয়োগটা করতে হবে, কারণ দিন শেষে লাভ আপনার, লস আপনার, টাকাটাও কিন্তু আপনার। আসসালামু আলাইকুম, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। একটা শেয়ারের দাম কেন বৃদ্ধি পায় বা কেনই বা একটা শেয়ারের দাম সেভাবে বাড়ে না, অথবা একটা শেয়ারের দাম বাড়ার জন্য কোন কোন বিষয় ব্যাকএন্ডে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে বলে আমি মনে করছি। আশা করছি সামনের কয়েক মিনিট আমার সাথেই থাকবেন। শেয়ার বাজারে কিসের উপর ভিত্তি করে শেয়ারের দাম বৃদ্ধি পায়, এই বিষয়টা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। দর্শক, সাধারণত আপনি মনে করেন বা আমরা মনে করে থাকি যে যদি কোনো স্টকের আর্নিংস বৃদ্ধি পায় বা ডিভিডেন্ড যদি বেড়ে যায় বা কোম্পানির ইপিএস যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা ধরে নেই যে এই কোম্পানির দাম বাড়বে। কিন্তু বাস্তবতা হচ্ছে গত 2 বছর ধরে বা হরহামেশাই আমরা এরকম খেয়াল করি যে একটা কোম্পানির ইপিএস বাড়ছে, ডিভিডেন্ডও ভালো দিচ্ছে, ব্যবসাও ভালো করছে, কিন্তু শেয়ারের দাম এক চুলও নড়ছে না বা শেয়ারের দাম তেমন একটা বাড়ছে না। আপনি যদি উদাহরণ দেখতে চান, তাহলে আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা বলতে পারি। ব্রিটিশ আমেরিকান টোবাকো কিন্তু তার ইপিএসটা বেড়েছে, ডিভিডেন্ডও খারাপ না। তাহলে গত 1 বছর ধরে বা 1.5 বছর ধরে ওর দাম কিন্তু বাড়ে নাই। আবার আমরা যদি স্কয়ার ফার্মা দেখি, স্কয়ার ফার্মা ফ্লোট ছেড়েছে, কিন্তু তার ইপিএস গ্রোথের সাথে, তার নেট প্রফিটের গ্রোথের সাথে এবং ডিভিডেন্ডের গ্রোথের সাথে তার প্রাইসের মুভমেন্ট কিন্তু জাস্টিফাইড না। অর্থাৎ তার বিজনেস গ্রো করেছে, ইপিএস গ্রো করেছে, ডিভিডেন্ডটাও গ্রো করেছে, কিন্তু যেটা গ্রো করে নাই সেটা হলো তার দাম। গত সেপ্টেম্বর 2022 থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ গত 13 মাসে কোম্পানির দাম এক চুলো বাড়ে নাই। একই ঘটনা আপনি চাইলে জিপির জন্যও করতে পারেন, যে গ্রামীণফোনের মতো কোম্পানিও তার ইপিএস বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার দাম বৃদ্ধি পায় নাই, একই জায়গায় পড়ে আছে। আরও যদি কিছু দেখতে চান, ধরেন ইউপিজিডিসিএল যদি আমরা দেখি, এটাও একটা ভালো কোম্পানি, এটাও কিন্তু তার ইপিএস এর গ্রোথ আছে, কিন্তু তার শেয়ারের দাম বাড়ে নাই। গত 1 বছর ধরে সেও ফ্লোরে স্টাক হয়ে বসে আছে। তো এতগুলো উদাহরণ থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, শুধুমাত্র ইপিএস, ডিভিডেন্ড বা আর্নিংস বাড়লেই একটা কোম্পানির শেয়ারের দাম বেড়ে যাবে কথাটা সত্য নয়, এবং সব ক্ষেত্রে যে সত্য নয় সেটা আমরা অলরেডি বুঝতে পেরেছি। তাহলে কি কারণে শেয়ারের দাম বাড়ে, সেটা যদি আমরা আরেকটু কারণ খুঁজতে চাই, তাহলে নতুন একটা কারণ আপনি পেতে পারেন, সেটা হচ্ছে লিকুইডিটি। একটা স্টকের প্রাইস বাড়ার জন্য লিকুইডিটি একটা ইম্পর্টেন্ট জিনিস। লিকুইডিটির আরেক নাম হচ্ছে মানি ফ্লো। যদি কোনো কারণে বা কারণ ছাড়া একটা স্টকে মানি ফ্লো বা লিকুইডিটি আসে, তাহলে সেই শেয়ারের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। এবং সেই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন যে ইপিএস নেগেটিভ, কোম্পানির ব্যবসা বন্ধ, কোনো ধরনের প্রোডাকশন নাই গত 10 বছর, তারপরও শেয়ারের দাম বেড়েই চলছে বেড়েই চলছে। এটা হয় মূলত হিউজ মানি ফ্লো যদি ওই স্টকে আসে তবে। তার মানে লিকুইডিটি থাকলেই একটা শেয়ারের দাম বাড়বে। এর জন্য তার আর্নিংসের গ্রোথের কোনো প্রয়োজন নাই, ইপিএস এর কোনো প্রয়োজন নাই। একটা শেয়ারের দাম বাড়াইতে গেলে বা একটা শেয়ারের দাম বাড়তে চাইলে তাতে লিকুইডিটি আসতে হবে। চলেন কিছু উদাহরণ আমরা দেখি। উদাহরণস্বরূপ আমরা এখানে একটা স্টক দেখছি, এটার কারেন্ট পি রেশিও -22, অর্থাৎ তার ইপিএসটা নেগেটিভ, 1 টাকা 7 পয়সা নেগেটিভ ইপিএস শো করতেছে এখন পর্যন্ত। তার ইপিএস এর হিস্ট্রিটা যদি দেখেন, তাহলে মোটামুটি 2019 সাল থেকে বা 20 সাল থেকে সে নেগেটিভ ট্রেন্ডে আছে। তার ইপিএস মাইনাস, তার মানে কোম্পানি লসে রান করতেছে। সে 21 এবং 22-এ কোনো প্রকার ডিভিডেন্ড দেয় নাই। আগের বছর 2020-এ মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তার প্রফিটও কিন্তু নাই, প্রফিটও নেগেটিভের দিকে। তো এরকম একটা নেগেটিভ ফান্ডামেন্টালের একটা কোম্পানি যার আর্নিংস নাই, সেই কোম্পানি কিন্তু এই গত 1 বছরে বেশ ভালো মুভমেন্ট দিয়েছে তার প্রাইসের। এখন টেকনিক্যাল চার্টে এই স্টকটার প্রাইসের মুভমেন্ট যদি খেয়াল করেন, তাহলে দেখবেন কোম্পানিটার দাম এপ্রিল 2023-এ ছিল হচ্ছে 16 টাকা, সেটা জুলাই 2023-এ দাম উঠেছিল 33 টাকা। তার মানে 16 টাকার শেয়ার 33 টাকা, অর্থাৎ 103% প্রফিট জেনারেট করেছে মাত্র 2 থেকে 3 মাসে। তো এই স্টকটার ফান্ডামেন্টালের কি অবস্থা সেটা আপনি জানেন, যে নেগেটিভ ইপিএস এর একটা শেয়ার, পি রেশিও নেগেটিভ, কিন্তু টেকনিক্যাল চার্টে দেখা গেল সে 3 মাসে
ডাবল রিটার্ন দিয়েছে প্রাইজের দিক থেকে, অর্থাৎ হিউজ একটা ভোলাটিলিটি পেয়েছে। তো কেউ যদি এই ভোলাটিলিটিটা, পজিটিভ ভোলাটিলিটি কেউ যদি ক্যাশ করতে পারতো, অর্থাৎ কেউ যদি এখানে শেয়ারটা বাই করে এ পর্যন্ত ট্রাভেল করতে পারতো, তার তো প্রচুর প্রফিট আসতো। কিন্তু মূল কথা হচ্ছে এই ঘটনাটা ঘটার জন্য এই শেয়ারে লিকুইডিটির প্রয়োজন হয়েছে বা মানি ফ্লোর প্রয়োজন হয়েছে। টেকনিক্যাল চার্টে এই জায়গায় ভলিউম, যে জায়গাটা দেখা যায় এই ভলিউম বার, এই জায়গায় খেয়াল করে দেখেন যখন একটা শেয়ারের দাম বাড়ে তখন তার ভলিউম, অনেক ভলিউম থাকে বা মানি ফ্লো থাকে বা লিকুইডিটি থাকে। ঠিক একইভাবে এইখানে যদি খেয়াল করেন নভেম্বর 2021-এ এর দাম ছিল 10 টাকা, আর এই জায়গায় ফেব্রুয়ারি 2022-এ এর দাম ছিল হচ্ছে 26 টাকা। এখানেও মোটামুটি একটা ডাবল একটা রিটার্ন আমরা পেয়েছিলাম। সেই ডাবল রিটার্ন আমরা যে দেখতে পেয়েছিলাম সেই সময়টাতেও তার ভলিউমের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ভলিউম ছিল। এই ভলিউম, এটাকে আমরা মানি ফ্লো বলতেছি, এটাকে আমরা লিকুইডিটি বলতেছি। যে মোমেন্টে মানি ফ্লো থাকে না ওই সময়তেই শেয়ারের দাম কমে যায়, আবার যখন একটা শেয়ারে মানি ফ্লো আসে তখন শেয়ারের দাম বৃদ্ধি পায়। অর্থাৎ একটা শেয়ার তার দাম বাড়বে কি বাড়বে না সেটা ডিপেন্ড করবে মানি ফ্লো আছে কি নাই তার উপরে। যদি কোনো শেয়ারে মানি ফ্লো আসে, লিকুইডিটি পাওয়া যায়, তাহলে শেয়ারটার ইপিএস নেগেটিভ কিনা সেটা কোনো ব্যাপার না। আর যদি কোনো কারণে একটা শেয়ারে মানি ফ্লো না আসে সেই ক্ষেত্রে তার ইপিএস যতই ভালো হোক না কেন শর্ট টার্মে প্রাইসের তেমন কোনো মুভমেন্ট আপনি দেখবেন না। তাহলে শেয়ারের দাম কেন বাড়ে? ফাইনালি আপনি দুইভাবে উত্তরটা দিতে পারবেন। শর্ট টার্মের জন্য যদি চিন্তা করেন, ইন শর্ট টার্ম 6 মাস, 3 মাস, 12 মাস বা 18 মাস পিরিয়ডে একটা স্টকের দাম বাড়বে হচ্ছে ওই স্টকের লিকুইডিটির উপর বেস করে। আর লং টার্মে অর্থাৎ 2 বছর, 5 বছর, 10 বছরে একটা স্টকের দাম বাড়বে হচ্ছে ওর ফান্ডামেন্টালস এর উপর বেস করে। আর ফান্ডামেন্টালস বলতে আমরা আর্নিংস এবং ডিভিডেন্ডটাকেই বোঝাচ্ছি। যদি উদাহরণ দেখি, ম্যারিকো, রেকিট এবং ইবনে সিনার উদাহরণটা আমরা দেখে আসতে পারি। দর্শক, ইবনে সিনার ডে চার্টটা আপনি স্ক্রিনে দেখতেছেন। এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পারতেছেন যে গত 1 বছর ধরে স্টকটার আসলে এই ফ্লোরের কাছাকাছি শেয়ারটা আছে। 1 বছরে শেয়ারটার কোনো দাম বাড়ে নাই, বরঞ্চ যদি 2022-এর সেপ্টেম্বর মাসে শেয়ারের দাম ছিল 347 টাকা, এখন 286 টাকা। তো গত 1 বছরে শেয়ারের দাম বাড়ে নাই, বরঞ্চ একটু হলেও কমেছে। কিন্তু দর্শক, ইবনে সিনার মানচার্ট যদি আপনি দেখেন তাহলে দেখবেন এই স্টকটা 2015 থেকে এ পর্যন্ত আপ ট্রেন্ডে আছে এবং তার প্রচুর পরিমাণ প্রাইজের গেইন আমরা পেয়েছি। সো আবারও প্রমাণিত হলো যে লং রানে বা লং টার্মের টাইম হরাইজনে ফান্ডামেন্টালসের উপর বেস করে একটা শেয়ারের দাম বাড়ে। কিন্তু এই স্টকটাই গত 1.5 বছরে লিকুইডিটি না থাকার কারণে তেমন কোনো মুভমেন্টে যাইতে পারে নাই। অর্থাৎ লং রানে ফান্ডামেন্টালসের উপর বেস করে একটা কোম্পানির দাম বাড়ে, কিন্তু শর্ট টার্মে লিকুইডিটির উপর বেস করে কোনো কোম্পানির দাম বাড়বে অথবা কমবে। তাহলে আপনি যদি লং টার্মের ইনভেস্টর হন, আপনার লিকুইডিটি ট্র্যাক করার দরকার নাই, আপনি ফান্ডামেন্টালসের উপর বেস করে থাকবেন। কিন্তু আপনি যদি শর্ট টার্মের ট্রেডার হন তাহলে কিন্তু আপনার ফান্ডামেন্টালসের চাইতেও একটা স্টকের লিকুইডিটিটাকে বেশি করে ট্র্যাক করতে হবে। শেয়ারের দাম কেন বাড়লো সেটা আপনি বুঝতেই পারলেন। শর্ট টার্মে বাড়বে লিকুইডিটির উপর বেস করে, আর লং টার্মে বাড়বে কোম্পানির ফান্ডামেন্টালসের উপর বেস করে। তো আপনাকে তাহলে মার্কেটে ট্রেডার অথবা ইনভেস্টর এই দুইটার যে কোনো একটা হইতে হবে। হয় আপনি মার্কেটে ট্রেডিং করবেন অথবা আপনি মার্কেটে ইনভেস্ট করবেন। আপনার যদি শর্ট টার্মের ফোকাস হয়, আপনার ফোকাস যদি 1.5 থেকে 2 বছরের মধ্যেই থাকে, অর্থাৎ 3 মাস, 6 মাস, 9 মাস বা 1 বছর বা বড় জোর 1.5 বছরের বেশি আপনার ফোকাস যদি না থাকে, তাহলে আপনি শর্ট টার্মের ফোকাস নিয়ে আপনি ট্রেডিংটাই করবেন। আর যদি আপনার লং টার্মের ফোকাস থাকে তাহলে আপনি ইনভেস্টিংটা করতে পারবেন। সবাইকে আসলে ট্রেডার হওয়ার দরকার নাই, সবার ইনভেস্টর হওয়ারও তেমন কোনো প্রয়োজন নেই। তো আপনার ফোকাসটা যদি শর্ট টার্মের হয় এবং সেটা যদি ট্রেডিং এ হয়, তাহলে আপনি ট্রেডিং এ কিভাবে মানি মেক করতে পারবেন? আপনার সিম্পল কয়েকটা কাজ করতে হবে। নাম্বার 1, আপনাকে ট্রেন্ড ফাইন্ড আউট করা শিখতে হবে। একটা স্টকের আপ ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ড থাকে, সাইডওয়ে থাকে। আপনাকে আপ ট্রেন্ডটাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি আপ ট্রেন্ড ফাইন্ড আউট করে এই শেয়ারে থাকতে পারেন তাহলে আপনার টাইমিংটা যদি ঠিকঠাক করতে পারেন, আপ ট্রেন্ডের শুরুতে এন্ট্রি নেবেন এবং আপ ট্রেন্ডের শেষ হওয়ার আগেই এখান থেকে এক্সিট নেবেন, তাহলে আপনি এখান থেকে মানি মেক করতে পারবেন। এর সাথে আপনাকে আসলে মানি ফ্লোটা রিড করা শিখতে হবে, যে কখন একুমুলেশন হচ্ছে, কখন পজিটিভ মানি ফ্লো হচ্ছে, আর কখন ডিস্ট্রিবিউশন হচ্ছে। স্মার্ট মানি কখন একটা স্টকে এন্ট্রি নিচ্ছে এবং কখন একটা স্টক থেকে এক্সিট নিচ্ছে, এই জিনিসটা আপনাকে শিখতে হবে। অ্যাকচুয়ালি আপনি যদি একজন সাকসেসফুল ট্রেডার হতে চান
তাহলে আপনাকে প্যাটার্ন রিকগনিশন শিখতে হবে। প্যাটার্ন রিকগনিশনে আপনাকে এক্সপার্ট হইতে হবে। আপনি যদি প্যাটার্ন রিকগনিশনে এক্সপার্ট হন, তবেই আপনি ট্রেডিংয়ে মানি মেক করতে পারবেন। শর্টকাটে আপনি যদি ট্রেডিং শিখতে চান, আপনাকে প্রথমে একটা মেন্টর খুঁজে বের করতে হবে। সেটা কোনো ফিজিক্যাল পার্সন হতে পারে, ইউটিউব চ্যানেল হতে পারে, বা কোনো বই হতে পারে। আপনাকে শিখতে হবে। শিখার পরে আপনাকে, এই শিখাটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখা। এই টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার পরে আপনাকে কিছু ডেমো ট্রেড করতে হবে। সেই ডেমো ট্রেডের করার পরে আপনাকে ওই ডেমো ট্রেডে যে মিস্টেকগুলো আপনি করেছেন, সেই মিস্টেক থেকে আপনাকে শিখতে হবে এবং আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে কিছু অ্যাডজাস্টমেন্ট আনতে হবে। এরপরে আপনি আপনার যে নতুন যে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করেছেন, সেই ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে আপনি মার্কেটে ট্রেডিং করে মানি মেক করতে পারবেন। অর্থাৎ আপনাকে প্যাটার্ন রিকগনিশন শিখতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত প্যাটার্ন রিকগনিশন, অর্থাৎ একইভাবে শেয়ারের দাম বাড়ে, একইভাবে শেয়ারের দাম কমে, একই স্টাইলে মানুষ শেয়ার বাজারে ট্রেডিং করতে গিয়ে প্রফিট মেক করে, আবার একই স্টাইলেই কিন্তু মানুষ শেয়ার বাজারে ট্রেডিং করতে গিয়ে মানি লস করে। সো আপনাকে খালি উইন করার প্যাটার্নটা রিকগনাইজ করতে হবে এবং যে প্যাটার্নে লস হয় ওই প্যাটার্ন থেকে দূরে থাকতে হবে। সিম্পল কাজ। এটা করার জন্য আপনাকে নিজে নিজে একটু কষ্ট করতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাকে শিখতে হবে। দর্শক, এখন আমরা একটু জানবো শেয়ার বাজারে কি করলে খুব সহজেই ট্রেডিংয়ে মানি লস করা সম্ভব। প্রথম উপায়টা হচ্ছে, আপনি যদি নিউজ এবং টিপের পিছনে দৌড়াদৌড়ি করেন, খুব সহজেই শেয়ার বাজারে মানি লস করতে পারবেন। আর আপনার নিজের জানার কোনো ইচ্ছা নাই, বা আপনি ভাবছেন যে নিজের কষ্ট করে জেনে লাভ কি, আপনার ট্রেডার আছে যে আপনাকে বুদ্ধি দেয়, আপনার বড় ভাই আছে, বা অফিসের বস আছে, বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছেন যারা সাকসেসফুলি শেয়ার মার্কেট থেকে অনেক টাকা মেক করেছেন, আপনি তাদের কাছে বুদ্ধি পরামর্শ নিয়েই ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং করে প্রচুর মানি মেক করবেন। এটাও একটা খুব সহজ পদ্ধতি টাকা লস করার। আবার আপনি এটা ভাবছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস তো একটা ডিফিকাল্ট জিনিস, আমি তো এটা শিখতে পারবো না, তো আমার আসলে অন্যের উপর ভরসা করেই ব্যবসাটা করতে হবে, এছাড়া আমার কোনো উপায় নাই। এরকমও যদি আপনি ভাবেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে ক্যাপিটাল মার্কেটে মানি লস করতে পারবেন। তো আসলে ক্যাপিটাল মার্কেটে মানি লস করার জন্য এই কারণগুলো যথেষ্ট। আর যদি মানি মেক করতে চান, আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে মার্কেটের প্যাটার্ন রিকগনিশন শিখতে হবে। কারণ যুগের পর যুগ ধরে একই প্যাটার্নে একটা শেয়ারের দাম বৃদ্ধি পায় এবং একই প্যাটার্নে একটা শেয়ারের ডিস্ট্রিবিউশন হয় বা শেয়ারের দাম কমে যায়। আপনাকে শুধুমাত্র প্যাটার্নটা রিকগনাইজ করতে হবে, সময় মতো টাইমিং করে একটা শেয়ারে এন্ট্রি নিতে হবে এবং সময় মতোই একটা শেয়ার থেকে এক্সিট করতে হবে। এটা যদি করতে চান, তাহলে আপনাকে টেকনিক্যাল চার্টে প্যাটার্ন রিকগনিশন শিখতে হবে। আর যদি মানি লস করতে চান, তাহলে নিউজ খুঁজে বেড়ান বা নিজে না শিখে অন্যের উপর ভরসা করেন, তাহলেও আপনি খুব সহজে মানি লস করতে পারবেন। এতক্ষণ তো গেল আমরা ট্রেডিং এর ব্যাপারে বললাম। তো ইনভেস্টিং করে আপনি যদি ওয়েলথ ক্রিয়েট করতে চান লং রানে, তাহলে আপনাকে তিনটা কাজ করতে হবে। নাম্বার ওয়ান, ওয়ান্ডারফুল বিজনেস খুঁজে বের করতে হবে। কারণ জানেন যে ট্রেডিং এ আপনি শেয়ার কিনবেন, কিন্তু ইনভেস্টিং এ আসলে বিজনেস কিনবেন। তো যাই হোক, আপনি ওয়ান্ডারফুল বিজনেস খুঁজে বের করবেন, তারপরে সেই ওয়ান্ডারফুল বিজনেসের মালিকানার অংশ কিনবেন ফেয়ার প্রাইসে এবং ট্রাই করবেন যে ওই কোম্পানির শেয়ার যতদিন সম্ভব হোল্ডে রাখতে। কারণ কম্পাউন্ডিং এর মাধ্যমেই তো আসলে ওয়েলথ ক্রিয়েট হবে। সেটা করতে গেলে কম্পাউন্ডিং হওয়ার জন্য বেশি বেশি সময় দিতে হবে। আপনি যদি 1 বছর পর পর সুইচিং করেন এক শেয়ার থেকে আরেক শেয়ারে, তাহলে হয়তো বা কম্পাউন্ডিংটা হবে না। তো ওয়েলথ ক্রিয়েট করবেন ইনভেস্টিং এর মাধ্যমে তিনটা পদ্ধতিতে। ওয়ান্ডারফুল কোম্পানি খুঁজে বের করবেন, সেই কোম্পানিটা ফেয়ার প্রাইসে কিনবেন এবং সেই কোম্পানিটা দীর্ঘমেয়াদে হোল্ডে রাখবেন। শেয়ার বাজারে ইনভেস্টিং এ যদি আপনি লস করতে চান, তাহলে ফ্যাক্ট বাদ দিয়ে পারসেপশনের উপর বেস করে শেয়ার কিনবেন এবং একটা কোম্পানি খারাপ পারফরমেন্স করতেছে ধারাবাহিকভাবে, তারপরেও আপনি হোপ এবং এক্সপেকটেশনের জন্য শেয়ারটা হোল্ডে রাখছেন এবং আপনার ধারণা কোনো না কোনো দিন শেয়ারটা আপনাকে মানি ব্যাক করে দিবে, সেটাও কিন্তু ডেঞ্জারাস একটা কারণ। আপনার সেই কারণেও লস হতে পারে। আপনি যদি মার্কেটে সাকসেসফুল ট্রেডার বা সাকসেসফুল ইনভেস্টর যেটাই হতে চান না কেন, আলটিমেটলি আপনাকে শিখতে হবে। শেখার জন্য আপনার মেন্টর লাগবে। একটা ভালো বই, একটা ভালো ইউটিউব চ্যানেল আপনার মেন্টর হিসাবে কাজ করতে পারে। এছাড়াও পার্সোনালি আপনি যদি আমার কাছে শিখতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে ইমেল করবেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। এই ভিডিওর পিন কমেন্টে কোর্সের ডিটেল আউটলাইনটা দেওয়া আছে। এছাড়াও আমাকে ইমেল করলে ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে এরকম অনেক লার্নিং ভিডিও আপলোড করা আছে, চাইলে সেগুলো ফ্রিতে দেখে নিতে পারেন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করবেন, কারণ দিন শেষে টাকা আপনার,
লাভ আপনার, লস আপনার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।